ফিজিক্স বেসড অ্যানিমেশন টিউটোরিয়ালের এই পর্যায়ে আমরা বাউন্সিং বল অ্যানিমেশন তৈরি করা দেখব। আর এই বাউন্সিং বল অ্যানিমেশনের কাজটি আমরা করব জিম্যাক্স সফটওয়্যারটি ব্যবহার করে। অ্যাকচুয়ালি এই জিম্যাক্স হচ্ছে 3D Studio Max সফটওয়্যারের একটি লাইট ভার্সন। এই সফটওয়্যারটি মূলত যে কাজটা করা হয় এটা দিয়ে সেটা হচ্ছে গেমের কন্টেন্টগুলো ডেভেলপ করা যায়। আর এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটা অনেক হালকা একটা সফটওয়্যার। এটা মাত্র 19 মেগাবাইটের একটা সফটওয়্যার এবং এই সফটওয়্যারে যে এটার যে হার্ডওয়্যার ডিমান্ড বা হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট খুবই কম। অনলি 128 র্যাম এবং 300 মেগাবাইট স্পেস থাকলে এই সফটওয়্যারটি ইনস্টল করা যায়। আর 300 মেগাহার্টসের যে কোনো প্রসেসরে এটা খুবই স্মুথলি চলতে পারে। অর্থাৎ বর্তমানে যদি কোনো একটা মেশিনে মানে কোনো একটা পিসি বা ল্যাপটপে MS ওয়ার্ড ইনস্টল হয় তাহলে সেখানে এটা খুব ভালোভাবেই এই সফটওয়্যারটি রান করানো যাবে। তো এই সফটওয়্যার দিয়ে আমরা 3D Studio Maxের অধিকাংশ কাজে আমরা বিশেষ করে মডেলিং, টেক্সচারিং এবং অ্যানিমেশন অনেক কাজে আমরা এই সফটওয়্যার দিয়ে স্মুথলি করতে পারবো। আমি সেই কাজটি দেখানোর জন্যেই এখানে একটি বাউন্সিং বল অ্যানিমেশনের কাজটি আমরা দেখব এখন, যে কীভাবে আমরা বাউন্সিং বল অ্যানিমেশনটি তৈরি করতে পারি এবং কার্ভ এডিটরের ব্যবহার এবং আদার্স বিষয়গুলো নিয়ে আমাদের এই টিউটোরিয়াল আমরা ডিসকাস করব। তো আমরা প্রথমে যে কাজটি করব, এখানে স্ফিয়ার আমরা ক্রিয়েট করছি টপ ভিউ বোর্ডে আমরা একটি স্ফিয়ার ক্রিয়েট করলাম। দেন এই স্ফিয়ারটিকে আমি মুভ টুল দিয়ে এটিকে একটু উপরে উঠিয়ে রাখছি, ওয়াই এক্সিস বরাবর উপরে উঠিয়ে রাখলাম। আর এটা হচ্ছে আমাদের টাইম স্লাইডার। তো টাইম স্লাইডার দিয়ে আমি প্রথমে এটাকে যদি অ্যানিমেট করি, ধরা যাক এই স্ফিয়ারটি এটা নিচের দিকে নেমে আসবে। তার আগে একটা কাজ করি, আমরা নিচে একটা সারফেস ক্রিয়েট করে নেই। এখানে জিওমেট্রির আন্ডারে যে অবজেক্ট টাইপ আছে তার মধ্যে থেকে আমরা প্লেন অবজেক্ট টাইপটি চুজ করছি। এই হচ্ছে আমাদের প্লেন অবজেক্ট টাইপটি চুজ করার পর এখানে এটার উপরে আসলে এটা বাউন্স করবে। আমরা স্ফিয়ারটি সিলেক্ট করছি, স্ফিয়ারটি উপর থেকে এখানে এসে বাউন্স করে আবার উপরে উঠবে। তো অ্যানিমেট বাটনটি আমরা অন করে নিলাম, প্লে অ্যানিমেটরের রেকর্ড বাটনটি আমরা অন করলাম, অ্যানিমেট বাটন। দেন 25 আর 30 ফ্রেমে, ধরা যাক 30 ফ্রেমের মধ্যে এই স্ফিয়ারটি উপর থেকে নেমে আসলো, এখানে সারফেসে হিট করার পরে আবার পরবর্তী একটু কম সময় লাগবে উপর দিকে উঠতে। ধরা যাক এটা পরবর্তী 20 ফ্রেমে বা একটু কম সময়ে, আমরা একটু স্লোলি দেখতে পারি যে এটা আর একটু কম উচ্চতা উপরে উঠবে। দেন আবার এটা নিচে নেমে আসলো আর একটু কম সময়ে। জাস্ট যেভাবে আমরা একটা বাউন্সিং বল অ্যানিমেশন তৈরি করতে পারি সিম্পল কি ফ্রেমের মাধ্যমে, আমরা এই অ্যানিমেশনটি তৈরি করছি। এখানে সিম্পল কি ফ্রেম অ্যানিমেশন। দেন এটি থেমে গেল। ওকে, এখন আমরা যদি এটাকে প্লে করি, আমি অ্যানিমেট বাটনটা অফ করে দিচ্ছি এবং এটা যদি আমরা প্লে করি এবং প্লে করে দেখি যে কিভাবে অ্যানিমেশনটি হচ্ছে, আমরা প্লে করলে দেখব হ্যাঁ, প্রথমের অ্যানিমেশনের কাজে একটু সমস্যা ছিল, এটা একদম ভিতরে ঢুকে গেছে এই পর্যায়ে। এটা বোধ হয় একটু আগে অতিরিক্ত কার্ভের জন্যই হয়েছে। এটাকে আমাদের ঠিক করতে হবে, এই মোশনটা এটা আমরা ঠিক করব সব কিছু। তো এটা ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যাবে যে অ্যানিমেশনটাতে অনেক সমস্যা রয়েছে। এটা আসলে মোটেও বাস্তবে যে ধরনের বল বাউন্সিং আমরা দেখে থাকি তার মতো হয় নাই। তার অনেকগুলো কারণ আছে, মনে হচ্ছে যেন এটি নিজে নিজে ভাসছে। এখানে গ্র্যাভিটেশনের কোনো ইফেক্ট আসলে আনা যায় নাই, যদিও গ্র্যাভিটেশন ইফেক্ট তৈরি করার জন্যে এখানে ডাইনামিক সিমুলেশন দিয়ে সেটা করা যায়। বাট আমরা এখানে ডাইনামিক সিমুলেশনে করছি না, আমরা কি ফ্রেম দিয়ে করছি। যে কি ফ্রেম দিয়ে এই যে আমাদের স্ফিয়ারের যে মোশনটা, এই স্ফিয়ারের মোশনটাকে আমরা একটু এডিট করে এই যে এই সমস্ত ত্রুটিগুলো আমরা দূর করব। আর এই কাজটি করার জন্যে, এই কারেকশনটি করার জন্য আমাদের অবশ্যই গ্রাফ এডিটর বা কার্ভ এডিটরের সাহায্য নিতে হবে। তো এখানে আমরা কার্ভ এডিটরের সাহায্য নিয়ে এই অ্যানিমেশনটিকে আমরা কারেকশন করব। তো স্ফিয়ারটি সিলেক্ট অবস্থায় এখন আরেকবার আমরা দেখি যে এটা মোটেও কোনো পারফেক্ট অ্যানিমেশন মনে হচ্ছে না। প্রথমত এটা একটা ত্রুটি যেটা একটু ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, এটা না হয় আমরা ঠিক করলাম, কিন্তু এটা ঠিক করলে পরবর্তীতেও এটা যেভাবে বাউন্স করছে আসলে এটা মোটেও সঠিক হচ্ছে না। আমরা যদি দেখি মনে হচ্ছে যে স্ফিয়ারটি তার নিজের শক্তিতে সে ওঠানামা করছে। এটা যে গ্র্যাভিটেশনের প্রভাবে উপর থেকে নিচে নামছে
এমনটা মনেই হচ্ছে না। আমরা এটাকে একটু ঠিক করব, কারেকশন করব। তো এখানে প্রথমে তাহলে আমাদের বুঝতে হবে যে একটা বল আসলে যখন বাউন্স করে তখন অ্যাকচুয়ালি কী ঘটে থাকে, সেটা যদি আমরা বুঝি তাহলে এটা কারেকশন করতে আমাদের সুবিধা হবে। তো এটা আপনারা সবাই জানেন যে উপর থেকে একটা বল ছেড়ে দিলে কি হয়। বল যখন আমরা উপর থেকে ছেড়ে দিই, আমরা একটু ডিটেলে যদি জিনিসটা দেখার চেষ্টা করি যে একটা বল উপর থেকে ছেড়ে দিলে অ্যাকচুয়ালি কি ঘটে, একটু ড্রয়িং করে জিনিসটা দেখি। ধরেন যে এরকম একটা জায়গায় ধরা যাক এখানটা একটা বল আছে এবং এই বলটা উপর থেকে নিচের দিকে নেমে আসছে। একটা বল এখানে, এটা একটা সারফেস। বলটা যখন উপর থেকে আমরা মুক্তভাবে পড়তে দেই তখন কি হয়, এটার মধ্যে একটা গতির সঞ্চার হয়। এই বলের মধ্যে একটা গতির সঞ্চার হয়, এটা আমরা জানি। একটা গতির সঞ্চার হয় এবং গতিতে এটা নিচের দিকে নামতে থাকে। এবং এটা যখন এখানে এসে হিট করলে তখন কি হয়, হিট করার পরে এখানে যখন হিট করে সে কিছু এনার্জি লস করার পরে আবার উপর দিকে ওঠে। আমরা পুরো ব্যাখ্যাটা যদি বোঝার চেষ্টা করি ফিজিক্সের দিক থেকে, তাহলে আমরা দেখব যে এখানে যখন বলটা ছিল এই বলের এই জায়গাটার থেকে যখন আমরা পড়তে দিলাম এই অবস্থানে, ধরেন এই অবস্থানে আমরা একটা নাম দিলাম এ অবস্থান, এ অবস্থানে থাকার সময় অ্যাকচুয়ালি ওর যে বেগ, এখন এটা স্থির অবস্থায় আছে, কাজে ওর বেগ হচ্ছে 0। যখন এটা এই বলটাকে আমরা মুক্তভাবে বা বস্তুটাকে আমরা মুক্তভাবে পড়তে দেই তখন কি হয়, এই বস্তুটার মধ্যে একটা গতির সঞ্চার হয়। এই গতির সঞ্চার হওয়ার পেছনে কারণ হচ্ছে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ জি। এই জির জন্য, অর্থাৎ মাধ্যাকর্ষণজনিত ত্বরণ জি এর কারণে এটার মধ্যে কিন্তু একটা ত্বরণের সৃষ্টি হয় এবং এর বেগ ক্রমশ বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে যতই নিচের দিকে নামতে থাকে এর বেগ ততই বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে এর বেগ কত বাড়ে সেটাও কিন্তু আমরা বের করতে পারি যখন এখানে আসে। এবং এই উচ্চতা, ধরা যাক এখানে যে হিট করছে এটা হচ্ছে বি অবস্থান, আর এই যে উচ্চতাটা, এই উচ্চতাটাকে যদি আমরা বলি এইচ, যে এইচ উচ্চতা উপরে ছিল, তাহলে আর এখানে যদি সে ভি ভেলোসিটিতে এসে হিট করে এই ভির মানটা আমরা বের করতে পারি। আমরা গতির সমীকরণ থেকে জানি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি, এখানে দূরত্ব যেহেতু এইচ সো জিএইচ আমরা জানি। এবং এখানটায় যদি আমরা ইউর মান 0 বসায় দিই, 0 স্কোয়ার 0 প্লাস টোয়াইস জিএইচ, সো আমরা ভির মান এখানে বের করতে পারি যে ভি ইকুয়ালস টু হচ্ছে √2 জিএইচ। তো এখানে এই জি এবং এইচ এর মান, জির মান আমরা জানি, জির মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। এই ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে এখানে এই ভেলোসিটিটা বের করতে পারি। এটা একটা হিট করার পরে এভাবে আমরা এটা ক্যালকুলেশন করে ওর বিভিন্ন পর্যায়গুলো সম্বন্ধে আমরা একটা ধারণা নিতে পারবো। এখন এটা হয়ে থাকে আসলে বাস্তবে যখন কোনো একটা বল বাউন্স করে এবং সেই বলটা যখন পড়ে তার প্রতিটা স্টেপ সে কীভাবে পড়ছে সেগুলো আমরা পদার্থবিজ্ঞানের সূত্র দিয়ে খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারি এবং তার কোন পর্যায়ে কত এনার্জি থাকে এবং কী কারণে বলটা এখানে হিট করার পরে ঠিক আগের উচ্চতায় উঠতে পারে না সেটাও আমরা জানি। আসলে যখন বলটা এখান থেকে এখানে হিট করে এটা হয় কি, বলটা যখন পড়তে থাকে এই অবস্থানে, প্রতিটা অবস্থানেই বলের মধ্যে দুইটা শক্তি, তার এখানে মোট যে টোটাল যে এনার্জি, সেই এনার্জিটা হচ্ছে অ্যাকচুয়ালি তার কাইনেটিক এনার্জি এবং তার পটেনশিয়াল এনার্জি। অর্থাৎ যদি আমরা বলি যে তার কাইনেটিক এনার্জি কেই প্লাস পটেনশিয়াল এনার্জি পি, এই দুটাই মিলেই হচ্ছে তার টোটাল এনার্জি, তো তার মোট শক্তির পরিমাণ আর কি। এখন এই জায়গাটায় আসলে তার কাইনেটিক এনার্জি 0 থাকে, যেহেতু তার ভেলোসিটি 0, তো এটা 0 থাকে, বাট তার পটেনশিয়াল এনার্জি সর্বোচ্চ থাকে। আর এই উচ্চতা যেহেতু এইচ এবং এটার ভর যদি এম হয়ে থাকে, আমরা বলতে পারবো যে তার যে টোটাল যে এনার্জি এখানে থাকে সেটা পটেনশিয়াল এনার্জি পুরোটা, এবং সেটা হচ্ছে এমজিএইচ। এগুলো বের করা যায়। যাই হোক, তো এখন এটা যখন নিচে পড়তে থাকে তখন তার এই পটেনশিয়াল এনার্জিতে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হতে থাকে এবং বাট দুইটার যোগফল সমান থাকে। আপনারা এই ধরনের প্রমাণ স্কুল কলেজে ফিজিক্সের বইয়ে আপনারা পড়েছেন এবং হয়তো পরীক্ষা দেওয়া বিভিন্ন সময় আপনারা এটার অ্যান্সার করে এসেছেন। তো যাই হোক, এটা যখন নাকি এখানে হিট করে তখন কিন্তু তার পটেনশিয়াল এনার্জি টোটালি কনভার্টেড হয়ে যায় আপনার কাইনেটিক এনার্জিতে। আর সেই কাইনেটিক এনার্জির কিছুটা অংশ যখন সে এখানে হিট করলে পরে এইটা কিছুটা কনভার্টেড হয় বা এটা রূপান্তরিত হয়ে যায় অন্যান্য কিছু এনার্জিতে, যেমন একটু সাউন্ড, একটু শব্দ হয়,
তার মানে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে একটু তাপ উৎপন্ন হতে পারে, তো এটা হিট এনার্জি হচ্ছে। আবার এমন হতে পারে যে এখানে হিট করার ফলে যদি খুব কোনো শক্ত কোনো কিছু পরে, একটা পাথর যদি উপর থেকে পড়ে আর নিচে যদি খুব শক্ত কোনো সারফেস থাকে, তাহলে সেখানে একটু আলো তৈরি হতে পারে, আগুন বা আলো এগুলো তৈরি হতে পারে। এভাবে কিছু এনার্জি কিন্তু লস করে, এবং এই যে তার টোটাল এনার্জির কিছু এনার্জি লস করার ফলে সে কিন্তু এখানে বাউন্স করার পরে আর ঠিক আগের উচ্চতা ওই অতটুকু উপরে ওঠে না, সে তার চেয়ে একটু কম উচ্চতা উপরে ওঠে। এবং এটা যখন এখানে হিট করার পরে এটা উপর দিকে উঠতে থাকে, এটা আবার অনেকগুলো প্যারামিটারের উপর নির্ভর করে, যেমন এই অবজেক্টে বাউন্সিনেস কেমন, এটা কি রাবারের কিনা, ইলাস্টিসিটি আছে কিনা ইত্যাদি, বা সারফেসের বাউন্সিনেস, তার ইলাস্টিসিটি, এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো যাই হোক, এটা আবার উপর দিকে উঠতে থাকে, কিন্তু তখন এই মাধ্যাকর্ষণজনিত ত্বরণ তার গতির বিপরীতে কাজ করে, এবং গতির বিপরীতে কাজ করে এই গতিটাকে কমাতে থাকে, এবং এটা মন্দন হতে থাকে যথারীতি, এবং মন্দন হওয়ার ফলে একটা নির্দিষ্ট উচ্চতা উপরে যাওয়ার পরে তার বেগ আবার শূন্য হয়ে যায়, এবং এটা আবার নিচে নামতে থাকে। এরপরে হিট করে আবার যখন উপরে উঠতে থাকে, আবার একটা সার্টেন হাইটে যে আগের চেয়ে একটু কম উচ্চতা উপরে ওঠার পরে তার ভেলোসিটি আবার শূন্য হয়, তখন সে আবার নিচে নামে। এইভাবে কিন্তু আস্তে 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 এটা একটা সময় থেমে যায়। এখন এই যে পুরো বিষয়টা, এটাকে যখন আমরা গ্রাফের সাহায্যে রিপ্রেজেন্ট করি, আমরা যখন নাকি গ্রাফ আঁকি, তখন এটা একটা গ্রাফ তৈরি হয় কীরকম, একটা গতির গ্রাফ। গতির গ্রাফটা হবে এরকম যে আমরা যদি এখানে ধরেন ওয়াই এক্সিস, এটা এদিকে এক্স এক্সিস, তো এক্স এক্সিস বরাবর আমরা যদি সময়টাকে রাখি আর ওয়াই এক্সিস বরাবর যদি উচ্চতাটাকে রাখি, তাহলে দেখা যাবে কি যে এই যে গতির যে গ্রাফটা, এটা উচ্চতা যেহেতু কমে আসছে, এই গ্রাফটা অনেকটা এরকম হবে, এদের একটা ড্যাম্পিং ওয়েভের মতো এভাবে হয়ে এটা একসময় থেমে যাবে। এবং এটার এই জায়গাতে আসলে অবজেক্টটা গ্রাউন্ডে হিট করছে, এবং এইখানটায় তার ভেলোসিটি থাকবে সর্বোচ্চ v=√2/h, আর এইখানটায় হচ্ছে তার বেগ আসলে সবচেয়ে কম, মানে 0। এই পজিশনগুলোতে তার ভেলোসিটি হচ্ছে সবচেয়ে কম বা 0 থাকবে। তো এটা যখন এখান থেকে নিচের দিকে পড়তে থাকে, তখন তার অ্যাক্সিলারেশন হয়, ত্বরণ হয়, আর যখন সে উপর দিকে উঠতে থাকে তখন তার মন্দন হতে থাকে। মন্দন হতে হতে এই জায়গায় যে একেবারে শূন্য হয়ে যায়, আবার ত্বরণ হতে হতে এখানে এসে সর্বোচ্চ গতিবেগ, আবার উপর দিকে যে মন্দন হয় এখানে সর্বনিম্ন গতিবেগ। এখন আমাদের গ্রাফটা হবে অ্যাকচুয়ালি এমন। এখন আমরা যদি গ্রাফটা এরকম একটা গ্রাফ পাই, আমাদের যে জিম্যাক্সে আমরা যে অ্যানিমেশনটা তৈরি করলাম, এই জিম্যাক্স অ্যানিমেশনের ক্ষেত্রে যদি আমরা এমন একটা গ্রাফ ঠিক করতে পারি বা দেখতে পারি, তাহলে কিন্তু আমাদের এই কাজটা আমরা ঠিকঠাক মতো করতে পারবো, মানে কারেকশনটা করতে পারবো। এখানে লক্ষ্য করুন যে বলের বাউন্সিংটা আসলে ঠিক নেই, এবং এটাকে আমরা এখন কারেকশন করব। স্টুডিও ম্যাক্সে বা অন্যান্য সফটওয়্যার যেমন কার্ভ এডিটর থেকে এটার মোশনটাকে কারেকশন করা যায়। এই ক্ষেত্রেও এই জি ম্যাক্সের ক্ষেত্রে আমরা সেই কাজটি করব। তো বলটি সিলেক্ট অবস্থায় এবার আমরা যাব এখানে গ্রাফ এডিটর, দেন ট্র্যাক ভিউ থেকে ওপেন ট্র্যাক ভিউ। এই ট্র্যাক ভিউটা ওপেন করার পরে আমরা এখানে দেখছি যে এটা কী ধরনের গ্রাফ তৈরি হয়েছে। বোঝাই যাচ্ছে যে আমাদের গ্রাফের মধ্যে অনেক সমস্যা আছে, এবং এর জন্যে অ্যাকচুয়ালি এটার মোশনটা ঠিকঠাক নেই। আমরা এখানে যে স্ফিয়ারটি সিলেক্ট করে স্ফিয়ারের মধ্যে যে পজিশনে গেলেই কিন্তু আমরা এই গ্রাফটি পাবো। তা আপনারা লক্ষ্য করুন যে এই গ্রাফটি কিন্তু ঠিকমতো আসলে এখানে সেট করা নেই, বা ঠিকমতো এখানে আসে নেই গ্রাফটা। এই গ্রাফ হয়ে আমাদের কারেকশন দরকার। এবং আমরা যেমনটি দেখেছিলাম যে এই জায়গাটায় অ্যাকচুয়ালি মোশনটা যখন এটা উপর থেকে নিচে নেমে আসে, তখন এটা হচ্ছে তার ওয়াই এক্সিসের কার্ভ। তো ওয়াই এক্সিসে এটা উপর থেকে যখন নিচে নেমে আসবে, এই জায়গাটায় ভেলোসিটি শূন্য থাকবে। এটা যখন নিচে নামতে থাকবে তখন তার বেগ বাড়তে থাকবে। তো বেগ বাড়তে থাকলে গ্রাফটা অ্যাকচুয়ালি এদিকে আসবে, এভাবে হয়ে তারপরে যাবে। কিন্তু এখানে কিন্তু সেই বিষয়টা হচ্ছে না। মানে আমরা যেটা বলতে যাচ্ছি যে গ্রাফটা আমরা যেমনটা দেখেছিলাম ফিজিক্সের ব্যাখ্যায়, তো সেই অনুযায়ী গ্রাফটা হওয়া উচিত ছিল এরকম, অর্থাৎ এভাবে এখানে আসবে ত্বরণ সহকারে। এই একদম গ্রাউন্ড যে পয়েন্টটা, এই পয়েন্টটার শেপ আসলে এমন হবে। এবং তারপর যখন এটা উপরে যাবে আবার এটা মন্দন হবে, মানে এখানে ভেলোসিটিটা সর্বনিম্ন হবে, শূন্য হবে। এবং তারপর আবার যখন নিচে নেমে আসবে আবার এটা ত্বরণ হবে, এখানে বেগ হবে সর্বোচ্চ। এটা অবশ্যই এই জায়গাটায় টাচ করবে, এখানে সর্বোচ্চ। আবার উপর দিকে ওঠার সময় এটা মন্দন হবে, বেগ হবে সর্বনিম্ন, আবার সর্বোচ্চ। এভাবে করে কিন্তু এটা থেমে যাবে।
অর্থাৎ এই গ্রাউন্ডের যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোতে তার ভেলোসিটি সর্বোচ্চ থাকবে, এবং এখানে যখন সে হিট করবে তখন কিন্তু জি ত্বরণে হিট করবে। আর যখন এটা উপর দিকে উঠতে থাকবে তখন তার ভেলোসিটিটা কমতে থাকবে, অর্থাৎ মন্দন হবে, জি মন্দনে এটা উপর দিকে যাবে, এবং একটা সময় এই পয়েন্টগুলোতে কী হবে, তার ভেলোসিটি হবে 0, এবং জিরো ভেলোসিটির কারণেই কিন্তু সে আবার নিচের দিকে নামতে থাকবে গ্র্যাভিটেশনের আকর্ষণের কারণে। তো গ্রাফটা এরকম হওয়ার কথা, কিন্তু আমরা এখানে এই গ্রাফের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি না, এটা আমাদের কারেকশন করতে হবে। সো এখানে এই যে এই ওয়াই গ্রাফের এটাকে ধরে আমরা একটু উপরে উঠিয়ে দিচ্ছি, দেন রাইট বাটন ক্লিক করে এটার ইন এবং আউট দুইটাই হবে অ্যাক্সেলারেশন। এই যে অ্যাক্সেলারেশন এরকম হবে, এটাও অ্যাক্সেলারেশন হবে, মানে সেট ট্যানজেন্ট টু ফাস্ট, দুইটা এরকম ফাস্ট হবে, আর এটা হবে স্লো, সেট ট্যানজেন্ট স্লো, দ্যাট ইজ এটা এই যে মন্দন, এটা হচ্ছে মন্দনের কার্ভ। এই ত্বরণ এবং মন্দনের কার্ভ নিয়ে আমি আরেকটা ডিটেল ভিডিও করব, সেখানে এগুলোর বিস্তারিত আপনারা দেখতে পাবেন। যেমন এটা হবে মন্দন, তো মন্দনের যে ভেলোসিটি কমে যাচ্ছে, এখান থেকে আস্তে আস্তে ভেলোসিটিটা কমে যাচ্ছে, সো এই জায়গাটা এরকম হবে। আর এটা হচ্ছে ত্বরণ, এখানে ভেলোসিটি বাড়বে, কাজে যে ভেলোসিটি বেড়ে যাচ্ছে, এটা ইন এবং আউট দুইটাই হবে ত্বরণের, এরকম হবে। এটা ত্বরণ, মন্দন, ত্বরণ, উপরে হচ্ছে এখানে মন্দন, এটা ত্বরণ। ওকে, আবার যেমন এটা এই পয়েন্টটা, এটার ক্ষেত্রেও এটা হচ্ছে আমাদের মন্দন, এটা ঠিক আছে, ইন আউট, এই পয়েন্ট, এটা গ্রাউন্ডের পয়েন্ট এখানে থাকবে, এক্ষেত্রেও এটা হবে ত্বরণ, ঠিক আছে। দেন এটা মন্দন, মানে রিটার্ডেশন, মন্দন বা ডিসিলারেশন, অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, এখানে ভেলোসিটি বাড়বে, ভেলোসিটি বাড়লো। ওকে, এখন এটা গ্রাফটা মোটামুটি ঠিক হয়ে এসেছে। এখন যদি আমরা এটা প্লে করি তাহলে দেখব যে আমাদের বাউন্সিং বলের অ্যানিমেশনটা ঠিক হয়ে গেছে। আমরা ঠিক এমনটাই আশা করেছিলাম যে আমাদের গ্রাফটা এমন হবে, তো আমরা সেই গ্রাফটাকে কারেকশন করলাম। এবার আমরা একটু প্লে করে দেখি, আশা করা যায় যে এখন আমাদের এই মোশনটা ঠিক হয়ে গেছে। ইয়েস, আপনারা লক্ষ্য করুন যে এখন কিন্তু এটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, এটা একটু আমাদের এই পয়েন্টটাকে একটু উপরে উঠাতে হবে, আমরা এখান থেকে এটা কারেকশন করতে পারি। অ্যাকচুয়ালি আমরা যদি এখানে লক্ষ্য করি যে আমাদের গ্রাফের মধ্যে থেকে এটা ঠিক করতে হবে, এটা যে পয়েন্টটা নিচে নেমে গেছে, তার মানে এটা জিরো একটু উপরে আসে সম্ভবত। এটা যেহেতু এটা সেন্টার থেকে, আমরা এখানে যেটা ধরছি যে এই পয়েন্টটা হচ্ছে ওর আসলে সেন্টার, তো সেন্টারটা একদম গ্রাউন্ড লেভেলে আছে, বাট আমরা তো সেন্টারটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ওর একটা পাশ, মানে এরকম এই প্রান্তটা, যে প্রান্তটা নিচে আছে সেইটা আসলে উপরে থাকবে, তাই না, এই সারফেসের উপরে। সো এইটুকু পরিমাণ এটাকে উপরে উঠাতে হবে। এটার যে রেডিয়াস, সেই রেডিয়াস পরিমাণ যদি আমরা এটাকে উপরে উঠাই, তাহলে কিন্তু এই রেডিয়াস পরিমাণ এটা উপরে উঠালে এই যে এই পয়েন্টটাকে আমাদের উপরে রাখতে হবে, এই যে এখানে। ইয়েস, এখানে পয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পয়েন্ট। সো পয়েন্টটা আসলে এখানে, ওকে, এইখানে, ও আচ্ছা, এটা হচ্ছে আমাদের 22 ফ্রেমে এই জায়গাটায়, রাইট। এই যে এখানে একটা ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি ফ্রেমের ইন্ডিকেটর, হেডটা এখন এই জায়গাটায় আছে। আমরা এই পয়েন্টটাকে একটু উপরে উঠাবো, এই যে দেখতে পাচ্ছেন যে এটা যদি আমরা ওর যে রেডিয়াসটা, সেই রেডিয়াস পরিমাণ যদি উপরে নিয়ে যাই, তাহলে কিন্তু এটা ঠিক উপরের তলেই অবস্থান করবে। তো এখান থেকে যে কার্ভ এডিটর থেকে আমরা এই কারেকশনটা করতে পারছি। হ্যাঁ, দারুণ। ওকে, তো এটার ভ্যালু মোটামুটি দেখা যাচ্ছে যে 10, আমরা যদি 10 বসাই, হ্যাঁ, এটা রেডিয়াসটা সম্ভবত 10 আছে। একইভাবে এই পয়েন্টেও সম্ভবত এই ব্যাপারটা ঘটবে। আবার যখন নিচে নেমে আসলো, ইয়েস, সেম, এটার ক্ষেত্রেও আমাদের ভ্যালুটাকে 10 করতে হবে। ইয়েস, তারপর এই ভ্যালুটাও 10 করতে হবে, আদারওয়াইজ, হ্যাঁ, এই যে এই ভ্যালুটা আমরা 10 সেট করব। দেন এখানে এই পয়েন্টটাকেও আমাদের 10 সেট করতে হবে। ওইটা অন্য এক্সিসেরটা পেয়ে গেছে, সমস্যা নাই। এটা এই দুইটা অ্যাকচুয়ালি অন্য এক্সিস, এটা ওয়াই এক্সিস, আমাদের ওয়াই এক্সিসের এই ওয়াই ভ্যালুটা
10 করতে হবে, আর অন্য যে দুটার মান আছে এটা 10, এটা এই দুটো হবে 0, কারণ এই দুটো একদম আগে যেখানে আছে সেখানেই থাকুক, সমস্যা নেই। বাট এটা হবে আমাদের 10, এই ভ্যালুটা আমরা 10 সেট করছি। ওকে, এই তো এখন আমরা যদি দেখব যে আমাদের অ্যানিমেশনটা ঠিক হয়ে গেছে। আমরা কিন্তু গ্রাফ এডিটর থেকেই মানে কার্ভ এডিটর ব্যবহার করেই অ্যানিমেশনটা কারেকশন করলাম। এখন আমরা একটু প্লে করে দেখি। ইয়েস, ঠিক ম্যাক্সে আমরা যেরকম করেছিলাম এখানেও সেই একই কাজ। আমার ঠিক এইটার উপরে এই বাউন্সিং বলের একটা 3D স্টুডিও ম্যাক্সের টিউটোরিয়াল আছে, আমি সেই টিউটোরিয়ালটা লিঙ্কে দিয়ে দিব, আশা করি আপনারা সেখান থেকে এটা দেখে নিতে পারবেন। ততক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।